বহু শতাব্দী আগের কথা, যখন হিন্দুস্তানের মাটিতে একটি ছোট জনপদ আবাদ ছিল যা মানুষ নূরপুর নামে চিনত। এই জনপদ তার সবুজ শ্যামল ক্ষেত, দোদুল্যমান ফসল এবং কঠোর পরিশ্রমী মানুষের জন্য বিখ্যাত ছিল। জনপদের বাইরের দিকে যেখানে ক্ষেত শুরু হতো, সেখানে এক কৃষক থাকত যার নাম ছিল শামশাদ আলী। আল্লাহ তাকে জমিতে অনেক বরকত দিয়েছিলেন। তার কাছে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত উর্বর জমি ছিল, যেখানে গম, ধান, আখ এবং হরেক রকমের ফসল জন্মাত। তার ক্ষেত এতটাই বিশাল ছিল যে দৃষ্টি যেখানে যেত শুধু সবুজ আর সবুজই চোখে পড়ত। কিন্তু এত সব নেয়ামত সত্ত্বেও আল্লাহ তাকে সন্তানের ক্ষেত্রে শুধু একটি পুত্র সন্তান দান করেছিলেন, যার নাম রাখা হয়েছিল তৌফিক। শামশাদ আলী তার একমাত্র ছেলেকে সীমাহীন ভালোবাসতেন। ভোরবেলা যখন ফজরের আজান শোনা যেত এবং আকাশে লালিমা ছড়িয়ে পড়ত, তখন শামশাদ আলী তার ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে জাগিয়ে দিয়ে বলতেন যে, বেটা ওঠো এবং খোদার শুকরিয়া আদায় করো। দুনিয়ার জৌলুস তো এই সকালের ঠান্ডা বাতাসেই আছে, যা চেহারাকে সতেজ করে দেয়। তৌফিক তার নিষ্পাপ চোখ মুছতে মুছতে উঠে পড়ত এবং তার বাবার সাথে ক্ষেতের দিকে চলত। পথে যেতে যেতে শামশাদ আলী তার ছেলেকে বোঝাতেন যে, বেটা, এই জমি যা তুমি দেখছ তা আল্লাহর আমানত। এতে যদি পরিশ্রম করে বীজ বোনা হয় তবে তা সোনার ফসল ফলায়, কিন্তু যদি একে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে এই জমি একসময় অনুর্বর হয়ে যায়। জীবনও ঠিক এমনই বেটা, যদি পরিশ্রম এবং সততার সাথে কাজ করা যায় তবে আল্লাহ বরকত দেন, নয়তো সব কিছু শেষ হয়ে যায়। তৌফিক ছোটবেলা থেকেই তার বাবার কথা খুব মনোযোগ দিয়ে শুনত। তার ছোট মাথায় ধীরে ধীরে এই কথাগুলো গেঁথে যেতে লাগল যে জীবন শুধু সম্পদ এবং আরামের মধ্যে নয়, বরং পরিশ্রম, সবর এবং বুদ্ধিমত্তার মধ্যে। শামশাদ আলী প্রায়ই খেতে কাজ করার সময় তার ছেলেকে নিজের কাছে ডাকতেন এবং বলতেন, এসো বেটা, দেখো এই শ্রমিকরা কিভাবে লাঙল চালাচ্ছে, দেখো কিভাবে এরা মাটিকে ভাঙছে যাতে বীজ ভালোভাবে জমতে পারে। এই সব পরিশ্রম বেটা, যদি এই লোকেরা অলসতা করত তবে আমাদের ফসল কখনো জন্মাত না। এই জন্য সব সময় পরিশ্রমী মানুষের কদর করবে এবং তাদের সাথে সম্মানের সাথে আচরণ করবে। তৌফিক মাথা নেড়ে হ্যাঁ বলত এবং নিজের ছোট ছোট হাতে মাটি তুলে নিয়ে ঘ্রাণ নিত। মাটির ঘ্রাণ তার খুব ভালো লাগত। এই ঘ্রাণ তাকে বলতো যে এখান থেকেই রুটি আসে, এখান থেকেই জীবন আসে। এভাবেই সময় পার হতে লাগল এবং তৌফিক বড় হতে লাগল। এখন সে তার বাবার সাথে খেতে কাজ করতে লাগল। দুপুরের তপ্ত রোদে যখন শ্রমিকরা জিরিয়ে নিত, তখন তৌফিক তাদের পানি খাওয়াত। সে তাদের সাথে বসত, তাদের কথা শুনত এবং তাদের কষ্ট বুঝত। শামশাদ আলী তার ছেলেকে এইসব করতে দেখে মন থেকে দোয়া করতেন যেন আল্লাহ তাকে সব সময় নেক এবং বুদ্ধিমান করে রাখেন। তার বিশ্বাস ছিল যে ছেলে নিজের চেয়ে ছোটদের সম্মান করে, সে জীবনে কখনো ব্যর্থ হয় না। একদিনের কথা, আকাশে মেঘ জমেছিল এবং বাতাসে বৃষ্টির ঘ্রাণ মিশেছিল। শামশাদ আলী তার ছেলেকে নিয়ে ক্ষেতের এক কোণায় বসেছিলেন, যেখানে একটি পুরনো বটগাছ ছিল। সেই গাছের ছায়ায় ঠান্ডা বাতাস চলত এবং চারপাশের পরিবেশ খুব শান্তিপূর্ণ ছিল। শামশাদ আলী তার ছেলেকে নিজের কাছে বসালেন এবং বললেন, বেটা, আজ আমি তোমাকে একটি খুব জরুরি কথা বলতে চাই। এই কথাটি আমার বৃদ্ধা মা আমাকে বলেছিলেন যখন আমি তোমার বয়সের ছিলাম। তৌফিক খুব মনোযোগ দিয়ে তার বাবার দিকে তাকালো। তার চোখে এক কৌতূহল ছিল এবং সে বুঝে গিয়েছিল যে বাবা কোনো খুব জরুরি কথা বলতে চলেছেন। শামশাদ আলী দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, বেটা, তুমি জানো যে আমার আম্মি অর্থাৎ তোমার দাদি যান খুব বুদ্ধিমান এবং পরেজগার মহিলা ছিলেন। তিনি নিজের সারা জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু একটি কথা এমন ছিল যা তিনি আমাকে তখন বলেছিলেন যখন আমার বিয়ে হতে চলছিল। আমি আজও পর্যন্ত সেই কথার উপর আমল করে আসছি এবং আল্লাহর শুকরিয়া যে আমার অনেক উপকার হয়েছে। এখন সময় এসেছে যে আমি এই কথাটি তোমাকেও বলি। তৌফিক তার বাবার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনার প্রস্তুতি নিল। তার বুক দুরু দুরু কাঁপতে লাগল। শামশাদ আলী আরও বললেন, বেটা, যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন বিয়ের প্রথম রাতে নিজের স্ত্রীকে একটি প্রশ্ন অবশ্যই করবে। এই প্রশ্নটি তোমার দাদিজান আমাকে শিখিয়েছিলেন এবং আমি তোমার আম্মিকে জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটি হল, এমন কখন হয় যখন 1 টাকা 2 টাকার চেয়ে বেশি মূল্যবান হয়ে যায়? তৌফিক কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেল। সে তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আব্বাজান, এটা কেমন প্রশ্ন? 1 টাকা তো সবসময় 1 টাকাই হয়, সেটা 2 টাকার চেয়ে বেশি কিভাবে হতে পারে? শামশাদ আলী হাসলেন এবং বললেন, বেটা, এটাই তো পরীক্ষা। এই প্রশ্নের উত্তর শুধু সেই নারী জানে যে বুদ্ধিমান, নেক, পরহেজগার এবং আল্লাহ ভীরু।
যদি তোমার স্ত্রী সঠিক উত্তর দিয়ে দেয় তবে বুঝে নেবে যে আল্লাহ তোমাকে এক নেক এবং বুদ্ধিমান স্ত্রী দিয়েছেন, যে তোমার সারা জীবন পাশে থাকবে। কিন্তু যদি সে উত্তর দিতে না পারে বা ভুল উত্তর দেয়, তবে বেটা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে তালাক দিয়ে দিও। সে দেখতে যতই সুন্দরী হোক না কেন, কারণ সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়, কিন্তু বুদ্ধি এবং নেক আমল সব সময় বজায় থাকে। তৌফিকের কাছে তার বাবার কথাটি কিছুটা অদ্ভুত লাগল। সে ভাবল যে বিয়ের প্রথম রাতে এমন প্রশ্ন কিভাবে করা যেতে পারে, আর যদি উত্তর না আসে তবে তালাক দেওয়া কতটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু সে তার বাবার উপর ভরসা করল। তার মনে ছিল যে তার দাদিজান খুব নেক এবং বুদ্ধিমান ছিলেন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে সমস্যার সমাধান নিতে আসত। যদি তিনি এই উপদেশ দিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো গভীর কারণ থাকবে। তৌফিক মাথা নিচু করে বলল, আব্বাজান, আপনি যা বলছেন আমি তাই করব। আমি আপনার এবং দাদিজানের উপদেশ কখনো ভুলব না। শমশাদ আলী তার ছেলের মাথায় স্নেহের হাত রাখলেন এবং বললেন, বেটা, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তুমি আমার ছেলে এবং আমি জানি যে তুমি বুদ্ধিমান। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো ভালো স্ত্রী, যে স্বামীর পাশে দাঁড়ায়, ঘর সামলায় এবং সন্তানদের সুশিক্ষা দেয়। যদি স্ত্রী নেক এবং বুদ্ধিমান না হয় তবে ঘর বরবাদ হয়ে যায়। আমি আমার জীবনে অনেক ঘর ভাঙতে দেখেছি শুধু এই কারণে যে স্ত্রী লোভী, অবিশ্বাসী বা অবুঝ ছিল। তাই এই প্রশ্নটি খুব জরুরি। এটি শুধু একটি প্রশ্ন নয়, বরং তোমার সারা জীবনের সিদ্ধান্ত। তৌফিক তার বাবার কথাগুলো মনে গেঁথে নিল এবং নীরবে ভাবতে লাগল। সেই দিনের পর থেকে তৌফিকের জীবনে এক নতুন চিন্তাধারা আসলো। সে প্রায়ই তার বাবার সেই প্রশ্নের কথা ভাবতে থাকত। খেতে কাজ করার সময়, লাঙল চালানোর সময়, বীজ বোনার সময় বা ফসল কাটার সময় তার মাথায় এই প্রশ্নটি ঘুরতে থাকত যে আসলে এটা কিভাবে হতে পারে যে 1 টাকা 2 টাকার চেয়ে বেশি দামি হয়ে যায়। সে অনেকবার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হল। কখনো সে ভাবল যে হয়তো পুরনো দিনের মুদ্রার কথা, যা এখন বেশি দামি হয়ে গেছে। কখনো ভাবল যে হয়তো বিশেষ কোনো জায়গায় 1 টাকার মূল্য বেশি হবে, কিন্তু তার নিজের কাছেই নিজের উত্তরগুলো ভুল মনে হতো এবং সে আবার চিন্তায় ডুবে যেত। ধীরে ধীরে মাস পেরিয়ে গেল এবং তৌফিক এক বলিষ্ঠ যুবক হয়ে উঠল। তার কাঁধ চওড়া হয়ে গিয়েছিল এবং মুখে দাড়ি এসে গিয়েছিল। এখন সে তার বাবার সাথে পুরো ক্ষেতের কাজ সামলাত, শ্রমিকদের নির্দেশ দিত, ফসলের যত্ন নিত এবং বাজারে গিয়ে ফসল বিক্রিও করত। জনপদের মানুষ তাকে একজন পরিশ্রমী এবং সৎ যুবক হিসেবে চিনতে লাগল। শমশাদ আলীর তার ছেলের ওপর খুব গর্ব হতো। তিনি দেখতেন যে তার ছেলে শুধু পরিশ্রমই করে না, বরং মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, কাউকে ঠকায় না এবং সব সময় সত্যি কথা বলে। একদিন শমশাদ আলী তৌফিককে নিজের কাছে ডাকলেন এবং বললেন, বেটা, এখন তোমার বয়স হয়েছে এবং আমি চাই যে তোমার বিয়ে দিয়ে দেই। আমি বৃদ্ধ হচ্ছি এবং আমি চাই নিজের জীবদ্দশায় তোমাকে হাসি খুশি দেখতে। তোমার এক নেক স্ত্রী হোক, তোমার সন্তান হোক এবং এই ঘর উজ্জ্বল হয়ে উঠুক। তৌফিক তার বাবার কথা শুনল এবং মাথা নিচু করে বলল, আব্বাজান, আপনি যা ঠিক করবেন তাতেই আমার সম্মতি আছে। আপনি আমার চেয়ে ভালো জানেন আমার জন্য কোনটা ভালো। শমশাদ আলী মুচকি হেসে বললেন, বেটা, আমি জানি তুমি বুদ্ধিমান, কিন্তু মনে রেখো সেই কথাটি যা আমি তোমাকে বলেছিলাম। বিয়ের প্রথম রাতে সেই প্রশ্নটি অবশ্যই করবে। আমার বিশ্বাস যে আল্লাহ তোমাকে এক নেক স্ত্রী দেবেন যে সেই প্রশ্নের সঠিক উত্তর দেবে। শমশাদ আলী জনপদের বিভিন্ন পরিবারে খোঁজ খবর শুরু করলেন। তিনি অনেক ঘরে গিয়ে মেয়ে দেখলেন এবং তাদের পরিবার সম্পর্কে জানতে চাইলেন। অবশেষে তিনি একটি পরিবার পছন্দ করলেন যারা জনপদের অন্য প্রান্তে থাকত। এই পরিবারটিও কৃষিকাজ করত এবং তাদের একটি মেয়ে ছিল যার নাম ছিল গুলনার। গুলনার খুব সুন্দরী ছিল। তার চোখগুলো বড় বড় ছিল, চুল লম্বা এবং রেশমি ছিল, আর চেহারা চাঁদের মতো জ্বলজ্বল করত। তার বাবা মা খুব খুশি ছিলেন যে শমশাদ আলীর মতো সম্মানিত কৃষকের ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে হচ্ছে। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো জনপদে শমশাদ আলীর ছেলের বিয়ের খবর ছড়িয়ে পড়ল। মানুষ খুশি ছিল যে একজন নেক এবং পরিশ্রমী কৃষকের সন্তানের বিয়ে হচ্ছে। বিয়ের দিন পুরো জনপদ থেকে মানুষ আসলো। ক্ষেত থেকে টাটকা সবজি এবং ফল আনা হলো, খাসি জবেহ করা হলো এবং বড় বড় ডেকজিতে খাবার রান্না হলো। শমশাদ আলী তার সামর্থ্য অনুযায়ী সাদামাটা কিন্তু ভালো বিয়ের আয়োজন করলেন। তিনি কোনো লোক দেখানো খরচ করলেন না, বরং সব টাকা অভাবী মানুষ এবং মেহমানদের আপ্যায়নে খরচ করলেন। বিয়ের রাতে যখন কনে ঘরে আসলো তখন পুরো ঘর আলোতে ঝলমলিয়ে উঠল। প্রদীপ জ্বালানো হয়েছিল এবং তার আলোয় এক অদ্ভুত খুশির আমেজ ছিল।
তৌফিকের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে জানত যে আজ তাকে তার বাবার উপদেশের উপর আমল করতে হবে। তাকে সেই প্রশ্নটি করতে হবে যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। কিন্তু তার মনে এই ভয়ও ছিল যে যদি গুলনার উত্তর দিতে না পারে তবে কি হবে। বিয়ের প্রথম রাতেই তালাক দেওয়া কতটা কঠিন হবে। কিন্তু সে নিজের মনকে শক্ত করল এবং ভাবল যে আল্লাহর যা ইচ্ছা তাই হবে। যখন ঘরের সব মানুষ চলে গেল এবং তৌফিক তার নতুন স্ত্রীর সাথে একা হলো, তখন সে সাহস করে ধীরে ধীরে বলল, গুলনার, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। গুলনার লজ্জা পেয়ে মাথা নাড়ল। তৌফিক জিজ্ঞাসা করল, বলো তো, এমন কখন হয় যখন 1 টাকা 2 টাকার চেয়ে বেশি দামি হয়ে যায়? গুলনার কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেল। তার চোখে দ্বিধা ছিল। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। সে তৌফিকের দিকে তাকালো এবং বলল, আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রশ্নের উত্তর জানি না। তৌফিকের মন ভেঙে গেল। তার বাবার কথা মনে পড়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে তাকে তার বাবার উপদেশের উপর আমল করতে হবে, চাই মনে যতই কষ্ট হোক না কেন। পরদিন সকালে তৌফিক গুলনারকে তালাক দিয়ে দিল। পুরো ঘরে কান্নার রোল পড়ে গেল। গুলনার কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের ঘরে চলে গেল। তার পরিবারের লোকজন খুব রাগ করল এবং শামশাদ আলীর বাড়িতে এসে হাঙ্গামা করল। তারা জিজ্ঞাসা করল যে এটি কেমন অবিচার, বিয়ের প্রথম রাতেই তালাক দেওয়া? আমাদের মেয়ের কি কোনো দোষ ছিল? শামশাদ আলী ধৈর্য ধরে বললেন, ভাই, এটা আমাদের পারিবারিক নীতি। আমার বৃদ্ধা মা আমাকে এই নিয়ম শিখিয়েছিলেন এবং আমি তার উপর আমল করে আসছি। আপনাদের মেয়ের কোনো দোষ নেই, কিন্তু আমার ছেলের এক বিশেষ ধরনের স্ত্রী প্রয়োজন। দয়া করে আমাদের ক্ষমা করবেন। কিন্তু গুলনারের পরিবারের লোকজন মানতে রাজি ছিল না। তারা পুরো জনপদে শামশাদ আলী এবং তার ছেলের বদনাম ছড়িয়ে দিল যে এই লোকগুলো পাগল, যারা বিয়ের প্রথম রাতেই তালাক দিয়ে দেয়। তৌফিকের মনে খুব কষ্ট ছিল। সে ভাবতে থাকত যে হয়তো সে ভুল করেছে, হয়তো সেই প্রশ্নটি এতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু সে তার বাবার ওপর ভরসা রাখল এবং নীরবে নিজের কাজ করতে থাকল। মাস গড়িয়ে গেল এবং তৌফিক আবারও খেতে কঠোর পরিশ্রম করতে লাগল। সে নিজের দুঃখ ভুলতে চেষ্টা করত এবং নিজেকে কাজে ব্যস্ত রাখত। কয়েক মাস পর শামশাদ আলী আবারও তার ছেলের বিয়ের কথা তুললেন। তিনি বললেন, বেটা, একবারের ব্যর্থতায় সাহস হারানো উচিত নয়। আল্লাহ অবশ্যই তোমাকে এক নেক স্ত্রী দেবেন। শুধু ধৈর্য ধরো এবং দোয়া করো। তৌফিক মাথা নাড়ল এবং বলল, আব্বাজান, আপনি যা চান। শামশাদ আলী আবার খোঁজ শুরু করলেন এবং এবার তিনি অন্য একটি পরিবার খুঁজে পেলেন, যারা জনপদ থেকে কিছুটা দূরে এক গ্রামে থাকত। তাদের একটি মেয়ে ছিল যার নাম ছিল রুকসানা। রুকসানাও খুব সুন্দরী ছিল এবং তার বাবা মাও বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। দ্বিতীয় বিয়েও একইভাবে হল। আবারও সেই কনের আগমন, সেই ধুমধাম, সেই রীতিনীতি এবং সেই জৌলুস। কিন্তু তৌফিকের মনে এবার আগের চেয়ে বেশি অস্থিরতা ছিল। সে জানত যে যদি এবারও রুকসানা উত্তর দিতে না পারে তবে তাকে আবারও তালাক দিতে হবে। বিয়ের রাতে যখন তৌফিক আবারও সেই একই প্রশ্ন করল, তখন রুকসানাও উত্তর দিতে পারল না। সে অনেক ভাবল, কিন্তু কোনো উত্তর আসলো না। তৌফিকের মন ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সে আবারও তার বাবার উপদেশের উপর আমল করল এবং পরদিন সকালে রুকসানাকে তালাক দিয়ে দিল। এবার জনপদে আরও বেশি হাঙ্গামা হলো। মানুষ তৌফিককে পাগল বলতে লাগল। কেউ কেউ বলতো এর কোনো মানসিক রোগ আছে যে বিয়ের প্রথম রাতেই তালাক দিয়ে দেয়। কেউ বলতো এর ওপর নিশ্চয়ই কোনো জাদুটোনা আছে। শামশাদ আলী এবং তৌফিক দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু শামশাদ আলীর তার বৃদ্ধা মায়ের উপদেশের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। তিনি তৌফিককে বোঝালেন, বেটা, সবর করো, আল্লাহ নিশ্চয়ই তোমার সাহায্য করবেন। যে নারী এই প্রশ্নের উত্তর জানে সে অবশ্যই মিলবে। শুধু নিজের ঈমানের উপর অটল থাকো এবং দুনিয়ার কথায় ঘাবড়িও না। তৌফিকের মনে এখন সন্দেহ দানা বাঁধতে শুরু করল। সে ভাবতে থাকত যে হয়তো এই প্রশ্নটি এতটাই কঠিন যে কোনো নারী এর উত্তরই জানে না, অথবা হয়তো তার কপালে বিয়ে লেখাই নেই। রাতে সে এপাশোপাশ করত এবং ভাবত যে আসলে তার জীবনে কি হতে চলেছে। খেতে কাজ করার সময়ও তার মন টিকত না। শ্রমিকরা তাকে উদাস দেখে জিজ্ঞাসা করত, মালিক, কি হয়েছে? আপনাকে চিন্তিত লাগছে। কিন্তু তৌফিক কিছুই বলতো না, আর শুধু হেসে এড়িয়ে যেত। জনপদের মানুষ এখন তৌফিক থেকে দূরে থাকতে শুরু করল। কেউ নিজের মেয়ের বিয়ে তার সাথে দিতে চাইত না। সবাই ভয় পেত যে পাছে আবারও সেই একই ঘটনা ঘটে। 2 বার তালাক দেওয়া ছেলেকে কেউ পছন্দ করত না। শামশাদ আলীর খুব কষ্ট হতো যে তার ছেলে এতটা নেক এবং পরিশ্রমী, কিন্তু মানুষ তাকে ভুল বুঝছে। তিনি প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমার ছেলেকে এমন এক স্ত্রী দাও যে বুদ্ধিমান এবং নেক মনের হবে, যে আমার বৃদ্ধা মায়ের উপদেশ বুঝবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
এরই মধ্যে 1 বছর পার হয়ে গেল। তৌফিক এখন আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পড়ে থাকত। কখনো লাঙল চালাত, কখনো বীজ বুনত, কখনো সেচ দিত, আর কখনো ফসল কাটত। সে ভাবল যে বিয়ের কথা ভুলে যাওয়া উচিত এবং তার বাবার সেবা আর কৃষিকাজেই জীবন কাটিয়ে দেওয়া উচিত। কিন্তু শামশাদ আলীর এটি পছন্দ ছিল না। তিনি তার ছেলেকে একা ছাড়তে চাইতেন না। তিনি জানতেন যে বৃদ্ধ বয়সে তার এক ভালো বউয়ের প্রয়োজন হবে, যে ঘর সামলাবে এবং তৌফিকের খেয়াল রাখবে। একদিন তৌফিক জনপদের বাজারে গিয়েছিল। পরবর্তী ফসলের জন্য তাকে কিছু বীজ এবং সার কিনতে হতো। বাজারে বেশ ভিড় ছিল। দোকানদাররা নিজ নিজ পণ্য বিক্রি করছিল এবং গ্রাহকরা দরদাম করছিল। তৌফিক এক দোকানে দাঁড়িয়ে বীজের গুণমান দেখছিল যে হঠাৎ তার নজর এক মেয়ের উপর পড়ল, যে সামনের দোকান থেকে কিছু জিনিস কিনছিল। সেই মেয়েটি খুব সাদাসিধে পোশাক পরেছিল। তার মাথায় ওড়না ছিল যা সে খুব শালীনভাবে জড়িয়ে রেখেছিল। তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল, যেন তার ভেতর বিশেষ কোনো বুদ্ধি এবং বিচক্ষণতা আছে। তৌফিক শুধু তার দিকে তাকিয়েই থাকল। সে প্রথমবার কোনো মেয়ের মধ্যে এমন ভদ্রতা এবং গাম্ভীর্য দেখল। সেই মেয়েটি দোকানদারের সাথে খুব আদবের সাথে কথা বলছিল এবং যে পণ্যই কিনছিল তার পুরো দাম পরিশোধ করছিল। কোনো দরদাম নেই, কোনো তর্ক নেই, শুধু সহজ সরলভাবে নিজের কাজ শেষ করছিল। তৌফিকের মনে কিছু একটা হলো। সে ভাবল, এই মেয়েটি কে, কার বাড়ির মেয়ে? সে এদিক ওদিক তাকিয়ে দেখল যে সেই মেয়েটির সাথে এক বৃদ্ধা মহিলাও ছিলেন, যিনি সম্ভবত তার মা। তৌফিক তার জিনিসপত্র কিনল এবং তারপর লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটির পিছু নিতে লাগল। সে দেখতে চাইল যে এই মেয়েটি কোথায় থাকে। মেয়েটি এবং তার মা বাজার থেকে বেরিয়ে জনপদের এক ছোট মহল্লায় প্রবেশ করলেন। সেখানে একটি পুরনো বাড়ি ছিল, যার দেয়ালগুলো কিছুটা ভাঙাচোরা ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মেয়েটি সেই বাড়িতে ঢুকে গেল। তৌফিক পাশের এক দোকানদারকে জিজ্ঞাসা করল যে এটি কার বাড়ি। দোকানদার জানালো যে এটি এক বিধবা মহিলার বাড়ি, যে তার একমাত্র মেয়ের সাথে থাকে। তার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল। সেই বেচারি মেহনত মজদুরি করে নিজের এবং তার মেয়ের পেট চালায়। মেয়ের নাম জরিনা এবং খুব নেক ও শরীফ মেয়ে। পুরো মহল্লায় তার সম্মান আছে। তৌফিক এটি শুনে খুব ভালো অনুভব করল। সে ভাবল যে দারিদ্র্যের মধ্যে থেকেও যদি কেউ নেক এবং শরীফ থাকতে পারে তবে এটি অনেক বড় বিষয়। তার মনে জরিনার জন্য এক সম্মান তৈরি হলো। সে বাড়ি ফিরে আসলো এবং সারা পথ জরিনার কথা ভাবতে থাকল। তার চোখ, তার ভঙ্গি, তার ভদ্রতা সবকিছু তার মাথায় ঘুরতে থাকল। সন্ধ্যায় যখন তৌফিক তার বাবার সাথে খাবার খেল, তখন শামসাদ আলী দেখলেন যে তার ছেলের মুখে এক অদ্ভুত খুশি। তিনি জিজ্ঞাসা করলেন, বেটা, আজ তোমাকে খুব খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? তৌফিক কিছুটা ইতস্তত করে বলল, আব্বাজান, আজ বাজারে আমি একটি মেয়ে দেখলাম। তাকে খুব নেক এবং শরীফ মনে হলো। আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম যে সে এক বিধবার মেয়ে, তার নাম জরিনা। শামসাদ আলী শুনলেন এবং বললেন, বেটা, যদি তোমার মন সায় দেয় তবে আমি সেই পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো। দারিদ্র্য কোনো দোষ নয়, আসল সম্পদ তো বুদ্ধি এবং নেক স্বভাব। পরের দিন শামসাদ আলী জনপদের কিছু মুরব্বী নারীকে সাথে নিয়ে জরিনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। জরিনার মা, যার নাম রফিকা বিবি, খুব অবাক হলেন। তিনি বললেন, ভাই, আমরা তো খুব গরিব মানুষ। আপনাদের মতো সম্মানিত কৃষকের ঘরে আমাদের মেয়ের কি যোগ্যতা? শামসাদ আলী খুব আদবের সাথে বললেন, বোন, দারিদ্র্য আর প্রাচুর্য আল্লাহর পক্ষ থেকে। আমরা তো নেক স্বভাব আর ভদ্রতা দেখি। আমার ছেলে আপনার মেয়েকে দেখেছে এবং তার মন তার দিকে ঝুঁকেছে। যদি আপনি রাজি থাকেন তবে আমরা এই বিয়ে পাকা করতে চাই। রফিকা বিবির চোখে খুশির অশ্রু চলে আসলো। তিনি বললেন, আমি তো খুব খুশি, কিন্তু আমাকে আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। তিনি ভেতরে গিয়ে জরিনাকে ডাকলেন এবং সব কথা বললেন। জরিনা মাথা নিচু করে শুনল এবং তারপর বলল, আম্মি, আপনি যা ঠিক করবেন তাতেই আমার সম্মতি আছে। রফিকা বিবি বাইরে এসে শামসাদ আলীকে বললেন, আমাদের এই প্রস্তাব কবুল আছে, তবে একটি কথা বলতে চাই যে আমাদের কাছে এত টাকা নেই যে বড় করে বিয়ে দিতে পারব। শামসাদ আলী বললেন, বোন, আপনি চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব, শুধু আপনি আপনার মেয়েকে তৈরি রাখবেন। বিয়ের প্রস্তুতি আবারও শুরু হলো, কিন্তু এবার তৌফিকের মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে ভাবতে থাকত যে যদি এবারও জরিনা সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তবে কি হবে। তাকে জরিনাকে তালাক দিতে হবে এবং সেই বেচারি বিধবার একমাত্র মেয়ে আবারও সেই দারিদ্র্যে ফিরে যাবে। তার মন চাইছিল না এমনটা হোক। সে দিনরাত দোয়া করতে থাকল যেন আল্লাহ জরিনাকে সেই উত্তর দান করেন।
সে তার দাদির রুহের কাছেও মিনতি করত যে হে দাদিজান, যদি আপনার রুহ শুনতে পায় তবে আমাকে সাহায্য করুন, আমি যেন এক নেক স্ত্রী পাই। বিয়ের দিন চলে আসলো। এবার তৌফিক বলেছিল যে খুব সাধাসিধে বিয়ে হওয়া উচিত, বেশি খরচের প্রয়োজন নেই, শুধু নিকটাত্মীয় এবং বন্ধুদের ডাকতে হবে। শমশাদ আলী ছেলের কথা মেনে নিলেন এবং সাধাসিধে বিয়ে দিলেন। বিয়ের রাতে যখন জরিনা ঘরে আসলো তখন তৌফিকের বুক দুরু দুরু কাঁপতে লাগল। সে দেখল যে জরিনা খুব সাধারণ কাপড় পরেছিল, তার কাছে কোনো ভারী অলংকার ছিল না, শুধু একটি সাধারণ ওড়না এবং একটি সাধারণ শাড়ি, কিন্তু তার চেহারায় এক নূর ছিল যা যে কোনো অলংকারের চেয়ে বেশি সুন্দর ছিল। রাতে যখন সব লোক চলে গেল এবং তৌফিক জরিনার সাথে একা হল, তখন তার বুক কাঁপতে লাগল। সে ভাবছিল যে এখন সে প্রশ্নটি কিভাবে করবে। যদি জরিনা উত্তর না দেয় তবে তাকে তালাক দিতে হবে এবং সে এটি করতে পারবে না। তার মনে জরিনার জন্য অনেক সম্মান এবং ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। সে চাইছিল না যে জরিনার কষ্ট হোক, কিন্তু তার বাবার উপদেশও তার মনে ছিল। সে খুব দোটানায় ছিল। অবশেষে সে সাহস করে বলল, জরিনা, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, এটি খুব জরুরি প্রশ্ন। জরিনা আস্তে করে বলল, জিজ্ঞাসা করুন। তৌফিক দীর্ঘশ্বাস নিল এবং জিজ্ঞাসা করল, বলো তো, এমন কখন হয় যখন 1 টাকা 2 টাকার চেয়ে বেশি দামি হয়ে যায়? জরিনা কিছু মুহূর্তের জন্য চুপ থাকল। সে তার চোখ বন্ধ করল, যেন কিছু ভাবছে। তৌফিকের বুক ধরভর করতে লাগল। তার মনে হল হয়তো জরিনাও উত্তর জানে না। কিন্তু তারপর জরিনা শান্তভাবে বলল, আমি এই প্রশ্নের উত্তর জানি না। তৌফিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার চোখে পানি চলে আসলো। সে ভাবতে লাগল যে এখন তার কি করা উচিত। তার মন মানছিল না যে সে জরিনাকে তালাক দেবে। তাকে খুব নেক এবং শরীফ মেয়ে মনে হচ্ছিল। সে ভাবল যে হয়তো তার বাবার উপদেশ ভুল ছিল, অথবা হয়তো এই প্রশ্নটি এতই কঠিন যে কেউ এর উত্তর জানে না। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এবার তার বাবার উপদেশ উপেক্ষা করবে। সে জরিনাকে ছাড়বে না। পরদিন সকালে যখন শমশাদ আলী তৌফিককে জিজ্ঞাসা করলেন, বেটা, তোমার স্ত্রী কি উত্তর দিল? তখন তৌফিক মিথ্যে বলে দিল। সে বলল, আব্বাজান, সে একদম সঠিক উত্তর দিয়েছে। শমশাদ আলী খুব খুশি হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, অবশেষে তুমি এক নেক এবং বুদ্ধিমান স্ত্রী পেয়েছ। এখন আমার মন শান্ত হল। তৌফিক তার বাবাকে খুশি দেখে শান্তি অনুভব করল, কিন্তু মনের কোণে একটি ছোট খচখচানিও ছিল যে সে তার বাবার কাছে মিথ্যে বলেছে। দিন কাটতে লাগল। জরিনা খুব ভালো পুত্রবধূ হিসেবে নিজেকে প্রমাণ করল। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, ঘরদোর পরিষ্কার করত, রান্না করত এবং শমশাদ আলীর খেদমত করত। সে সবসময় আদব এবং শ্রদ্ধার সাথে কথা বলত, কখনো কারো সাথে উঁচু গলায় কথা বলত না। শমশাদ আলী খুব খুশি ছিলেন যে তিনি এত ভালো পুত্রবধূ পেয়েছেন। তিনি প্রায়ই তৌফিককে বলতেন, বেটা, তোমার স্ত্রী খাঁটি সোনা, আল্লাহ তোমাকে খুব ভালো ভাগ্য দিয়েছেন। তৌফিকও জরিনাকে খুব ভালোবাসতে শুরু করেছিল। সে দেখত যে জরিনা সবসময় পরিশ্রম করতে থাকে এবং কখনো কোনো কিছুর আবদার করে না। সে খুব অল্পে তুষ্ট এবং সাধারণ জীবন পছন্দ করত। 1 বছর কেটে গেল। এই সময় শমশাদ আলী অসুস্থ হতে শুরু করলেন। তার বয়স হচ্ছিল এবং শরীর আর সায় দিচ্ছিল না। জরিনা তার অনেক সেবা করল। রাত জেগে জেগে তার পাশে বসে থাকত এবং প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত। তৌফিক খুব চিন্তিত থাকত যে তার বাবার শরীর ভালো হচ্ছে না। সে কবিরাজ এবং বৈদ্যদের ডাকল, কিন্তু কোনো ফল হল না। অবশেষে একদিন শমশাদ আলী, তৌফিক এবং জরিনা দুজনকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, আমার সময় হয়ে এসেছে, আল্লাহ আমাকে ডাকছেন। তৌফিকের চোখে পানি আসলো। সে বলল, আব্বাজান, এমন কথা বলবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। শমশাদ আলী মুচকি হেসে বললেন, বেটা, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, এটি তো একদিন আসারই ছিল। আমি আমার জীবনে খুশি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, এক ভালো ছেলে দিয়েছেন এবং এক নেক পুত্রবধূ দিয়েছেন। এখন আমি শুধু এই দোয়াই করি যে তোমরা দুজনে সবসময় খুশি থাকো এবং আল্লাহর পথে চলো। তারপর তিনি জরিনার দিকে তাকালেন এবং বললেন, বেটি, আমি তোমাকে যে আমানত সঁপেছিলাম তা মনে আছে তো? জরিনা কাঁদতে কাঁদতে বলল, জি আব্বাজান, মনে আছে। শমশাদ আলী বললেন, সেটি সামলে রেখো
এবং তৌফিকের খেয়াল রেখো। সে খুব নেক মনের, কিন্তু দুনিয়া খুব চতুর, তুমি তাকে সামলাও। সেই রাতেই শামশাদ আলী পৃথিবী থেকে বিদায় নিলেন। পুরো জনপদে শোকের ছায়া নেমে আসল। শামশাদ আলী একজন নেক এবং সৎ মানুষ ছিলেন, এবং সবাই তাকে খুব সম্মান করত। তার জানাজা হলো এবং জনপদের বাইরে কবরস্থানে দাফন করা হলো। তৌফিক খুব শোকাহত ছিল। সে তার আশ্রয় হারিয়ে ফেলেছিল। সে দিনরাত কাঁদত এবং তার বাবাকে মনে করত। জরিনা তাকে অনেক সান্ত্বনা দিল। সে বলল, এটি আল্লাহর ইচ্ছা এবং আমাদের ধৈর্য ধরা উচিত। আপনার আব্বাজান খুব নেক ছিলেন এবং আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। শামশাদ আলীর মৃত্যুর পর জরিনার মনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে তো সে আগের মতোই নেক এবং পরিশ্রমী ছিল, কিন্তু কিছুদিনের পর তার মনে সেই লুকিয়ে রাখা সম্পদের কথা বারবার আসতে লাগল। সে ভাবল যে এখন শামশাদ আলী নেই এবং এখন দেখারও কেউ নেই। যদি সে সেই সম্পদ ব্যবহার করে তবে কি এসে যায়? তৌফিক তো জানেও না যে কোনো লুকিয়ে রাখা সম্পদ আছে। সে ভাবল যে শামশাদ আলী তৌফিককে এই রহস্য এই কারণে বলেননি কারণ তার ভয় ছিল যে সে এটি অযথাই খরচ করে ফেলবে। কিন্তু যদি সে নিজে এটি সামলে ব্যবহার করে তবে ক্ষতি কি? এই ভাবনাগুলো তার মনে ধীরে ধীরে বড় হতে লাগল। প্রথমে তো সে এই ভাবনাগুলোকে ঝেড়ে ফেলত, কিন্তু পরে তা আরও প্রবল হল। সে ভাবল যে শামশাদ আলী নিজেই তাকে এই রহস্য বলেছিলেন এবং বলেছিলেন যে এই সম্পদ তৌফিক এবং তার জন্য। তাহলে এটি ব্যবহার করতে বাধা কোথায়? ধীরে ধীরে তার মনে লোভ দানা বাঁধল এবং সে সেই সম্পদের কথা ভাবতে থাকল। কয়েক মাস পর জরিনার মেজাজ বদলাতে শুরু করল। সে তৌফিকের কাছে ছোটখাটো জিনিসের আবদার করতে লাগল। কখনো নতুন কাপড় চাই, কখনো ভালো খাবার চাই, কখনো গয়না চাই। তৌফিক তার স্ত্রীকে খুব ভালোবাসত, তাই সে যা চাইত তা পূরণ করার চেষ্টা করত। সে তার কঠোর পরিশ্রমের আয় থেকে জরিনার জন্য নতুন কাপড় কিনল, ভালো খাবার আনালো এবং সে যা চাইত তা দেওয়ার চেষ্টা করত। কিন্তু জরিনার চাহিদা বেড়েই চলছিল। প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন জিনিসের শখ হতো। কখনো সে বলতো, আমার সোনার চুড়ি চাই, যেমন প্রতিবেশীর আছে। কখনো বলতো, আমার রেশমি শাড়ি চাই, যেমন বাজারে দেখেছি। কখনো বলতো, ঘরে নতুন বাসনপত্র চাই, নতুন আসবাবপত্র চাই। তৌফিক চিন্তিত হতে লাগল। তার চাষাবাদ থেকে যা আয় হতো তা জরিনার শখ মেটাতেই শেষ হয়ে যেত। সে ভাবল হয়তো এটি নারীদের স্বভাব যে তারা ভালো জিনিস পছন্দ করে। সে কখনো জরিনাকে মানা করেনি। সে ভাবত যে তার বাবা বলেছিলেন যে জরিনা নেক এবং বুদ্ধিমান, তাই সে যা চাইছে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কিন্তু তৌফিক জানত না যে জরিনার মনে এখন লোভের বিষ ছড়িয়ে পড়েছে এবং সে ধীরে ধীরে তার আসল রূপ দেখাচ্ছে। মাস পেরিয়ে গেল এবং জরিনার আবদার বাড়তেই থাকল। এখন সে সব কিছুতেই খুঁত ধরতে লাগল। খাবার রান্না হলে বলতো, এটি তো খুব সাধারণ, আমার মিষ্টি খাবার চাই, শুকনো ফল চাই। কাপড় আনলে বলতো, এটি তো খুব সাধারণ, আমার দামি কাপড় চাই। এভাবে গল্পটি এগিয়ে চলতে লাগল। আপনি কি চান আমি এই গল্পটি আরও এগিয়ে নিয়ে যাই, নাকি আপনি এই প্রশ্নের উত্তর জানতে চান? উত্তরটি হল, 1 টাকা তখন 2 টাকার চেয়ে বেশি দামি হয় যখন সেই 1 টাকা কারো প্রয়োজনের সময় বা অভাবের সময় কাজে আসে, আর 2 টাকা তখন মূল্যহীন হয় যখন তা অপচয় বা অপ্রয়োজনীয় বিলাসবহুল শখে ব্যয় হয়। অথবা এর একটি আধ্যাত্মিক উত্তর হতে পারে যে নিজের হকের 1 টাকা অন্যের হরণ করা 2 টাকার চেয়ে বেশি মূল্যবান। তবে এই গল্পের প্রেক্ষাপটে উত্তরটি জরিনার লোভ এবং সততার পরীক্ষার সাথে যুক্ত। গয়না আনলে সে বলতো যে এগুলো তো অনেক ছোট, আমার ভারী গয়না চাই। তৌফিক নিজের জীবন বাজি রেখে পরিশ্রম করত, কিন্তু জরিনা কখনো খুশি হতো না। তার মুখে সব সময় বিরক্তি আর অসুখী ভাব থাকত। একদিন তৌফিক সাহস করে জরিনাকে বলল, শোনো, আমি যতটুকু আয় করি ততটুকুই তো খরচ করতে পারি। তোমার সব আবদার পূরণ করা আমার সাধ্যের বাইরে। যদি এভাবেই খরচ হতে থাকে তবে আমাদের কাছে কিছুই থাকবে না। জরিনা কর্কশ সুরে জবাব দিল, তোমার বাপের কাছে এত জমি ছিল, এত সম্পদ ছিল, আর তুমি বলছো যে আমাদের কাছে কিছু নেই। তুমি আসলে পরিশ্রম করতে চাও না। অন্য লোকেরা তাদের বউদের কত কিছু দেয়, আর তুমি একটা ছোট জিনিসও দিতে পারো না। তৌফিক খুব কষ্ট পেল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ খেতে কাজ করতে চলে গেল। জরিনার মেজাজ আরও বিগড়ে গেল। এখন সে ঘরের কাজেও অবহেলা করতে লাগল। রান্না ঠিকমতো করত না, ঘর পরিষ্কার করত না, আর সারা দিন বসে থাকত। যখন তৌফিক ক্ষেত থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন জরিনা তার সাথে ঝগড়া করত যে তুমি এটা আনোনি কেন। তৌফিকের মনে খুব কষ্ট হতো, কিন্তু সে ধৈর্য ধরত। তার বাবার কথা মনে পড়ত, যিনি সবসময় বলতেন, বেটা, ধৈর্যের ফল মিষ্টি হয়। কিন্তু এখন তৌফিক বুঝতে পারত না যে এই ধৈর্য আর কতদিন ধরতে হবে।
ধীরে ধীরে তৌফিকের সব আয় জরিনার অপচয় আর বিলাসিতায় শেষ হতে লাগল। সে নিজের কিছু জমিও বিক্রি করে দিল যাতে জরিনার শখ পূরণ করতে পারে। কিন্তু জরিনার চাহিদা কখনো শেষ হতো না। যত দেওয়া হতো সে ততই আরও চাইত। তৌফিক তার বাবার কিছু পুরনো গয়নাও বিক্রি করে দিল যা তারা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিল। কিন্তু জরিনা তবুও সন্তুষ্ট হতো না। সে সবসময় এটাই বলতো যে আরও চাই। একদিন জরিনার আম্মি রফিকা বিবি তাদের বাড়িতে আসলেন। তিনি দেখলেন যে জরিনার কাছে অনেক নতুন কাপড় আর গয়না আছে, বাড়িতে ভালো খাবার রান্না হচ্ছে এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে। রফিকা বিবি খুব অবাক হলেন। তিনি জরিনাকে আড়ালে জিজ্ঞাসা করলেন, বেটি, এসব কোথা থেকে আসলো? তৌফিক তো এক সাধারণ কৃষক, এত সম্পদ কোথা থেকে আসছে? জরিনা খুব চতুরতার সাথে জবাব দিল, আম্মি, তৌফিকের আব্বা অনেক সম্পদ রেখে গিয়েছিলেন, আমরা সেটাই ব্যবহার করছি। রফিকা বিবির বিশ্বাস হল না, কিন্তু তিনি কিছু বললেন না। কিন্তু আসল সত্য ছিল এই যে জরিনা এখন সেই লুকিয়ে রাখা সম্পদ ব্যবহার করতে শুরু করেছিল। যখন তৌফিক খেতে থাকত তখন সে লুকিয়ে তায়খানায় যেত, দেয়াল থেকে ইট সরাত এবং সেখান থেকে সোনার মুদ্রা আর জহরত বের করে নিত। তারপর সে সেগুলো বিক্রি করে টাকা আনত আর নিজের শখ পূরণ করত। ধীরে ধীরে সেই লুকানো খজানা শেষ হয়ে যাচ্ছিল। জরিনার এই বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে এটি একটি আমানত ছিল যা শামসাদ আলী তার ওপর ভরসা করে সঁপেছিলেন। তার মনে এখন শুধু লোভ আর স্বার্থপরতা ছিল। কয়েক মাসেই শামসাদ আলীর রেখে যাওয়া সব সম্পদ শেষ হয়ে গেল। প্রতিটি সোনার মুদ্রা, প্রতিটি জহরত, সব কিছু জরিনার নিজের বিলাসিতায় বরবাদ করে দিল। এখন তায়খানায় শুধু খালি জায়গা পড়েছিল। যখন জরিনা দেখল যে এখন আর কিছুই অবশিষ্ট নেই, তখন তার ভয় হতে লাগল। সে ভাবল, এখন কি হবে? এখন আমি আমার শখ কিভাবে পূরণ করব? কিন্তু সে এই বিষয়ে তৌফিককে কিছু বলল না। সে জানত যদি সে বলে যে কোনো লুকোনো সম্পদ ছিল এবং এখন তা শেষ হয়ে গেছে, তবে তৌফিক বুঝে ফেলবে যে সে আমানতে খেয়ানত করেছে। এখন জরিনার ব্যবহার আরও খারাপ হয়ে গেল। সে তৌফিকের সাথে প্রতিদিন ঝগড়া করত আর বলতো যে তুমি কিছুই আয় করো না, তুমি অপদার্থ, তোমার বাপ কিছুই রেখে যায়নি। তৌফিক খুব অবাক হতো যে জরিনার মেজাজ এতটা বদলে গেল কিভাবে। যে নারী আগে এত নেক আর শরীফ মনে হতো, সে এখন এত তিতা আর বদমেজাজি হয়ে গেল কিভাবে? কিন্তু সে নিজের ভালোবাসার টানে জরিনাকে সহ্য করতে থাকল। ধীরে ধীরে তৌফিকের বাকি থাকা জমিগুলো বিক্রি হতে লাগল। সে সব কিছু বিক্রি করে দিল যাতে জরিনার চাহিদা পূরণ হতে পারে। শেষে শুধু বাড়ি আর সামান্য জমি বাকি থাকল। তৌফিক খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, এখন আমাকে অন্য কিছু করতে হবে। সে জনপদে ছোটখাটো কাজ খুঁজতে শুরু করল। কখনো কারো খেতে মজুরি করত, কখনো বাজারে মাল বহন করত, কখনো দোকানে কাজ করত। যে কাজে মিলত সে তাই করে নিত, যাতে কিছু টাকা আয় করতে পারে। কিন্তু জরিনা তবুও অসন্তুষ্ট থাকত। এখন তার ঘরের খাবারও পছন্দ হতো না। সে সবসময় অভিযোগ করত যে এটা সাদামাটা অথবা বিস্বাদ। তৌফিক যখন রুটি আর শাক নিয়ে বসত, তখন জরিনা মুখ ঘুরিয়ে বলতো যে আমি এটা খাবো না, আমি তো গোস্ত খাবো। তৌফিকের কাছে এত টাকা থাকত না যে প্রতিদিন গোস্ত কিনতে পারে, কিন্তু জরিনার জেদের কাছে সে বাধ্য ছিল। একদিন জনপদে এক কসাই আসলো যার নাম ছিল মঞ্জর। মঞ্জরের দোকান বাজারে ছিল এবং সে গোস্ত বিক্রি করত। জরিনা যখন তাকে দেখল তখন তার মনে এক কুচিন্তা আসলো। সে ভাবতে লাগল যে যদি আমি এই কসাইয়ের সাথে বন্ধুত্ব করে নেই, তবে হয়তো সে আমাকে বিনামূল্যে গোস্ত দিয়ে দেবে, কারণ তৌফিকের কাছে এখন এত টাকা নেই যে রোজ গোস্ত কিনতে পারে। ধীরে ধীরে জরিনা আর মঞ্জরের মধ্যে সম্পর্ক তৈরি হতে লাগল। যখন তৌফিক খেতে বা বাজারে কাজে যেত, তখন মঞ্জর জরিনার বাড়িতে আসত আর গোস্ত দিত। জরিনা সেই গোস্ত রান্না করত আর মঞ্জরের সাথে মিলে খেয়ে নিত। যখন তৌফিক বাড়িতে আসত, তখন সে শুধু রুটি আর তেল পেত। জরিনা বলতো, আমার পেট ভরা আছে, আমার ক্ষুধা নেই। তৌফিকের এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে তার স্ত্রীর সাথে কি হচ্ছে। মহল্লার কিছু মানুষ এটা দেখেছিল যে যখন তৌফিক বাড়িতে থাকত না, তখন মঞ্জর তার বাড়িতে যায়, কিন্তু কেউ তৌফিককে বলল না। কিছু লোক ভাবত হয়তো তৌফিক জানে আর সে অনুমতি দিয়েছে। কিছু লোক ভাবত যে কারো ঘরের বিষয়ে হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। কিন্তু সত্য ছিল এই যে জরিনা এখন পুরোপুরি নির্লজ্জ আর অবিশ্বাস্ত হয়ে গিয়েছিল। তার না ছিল আল্লাহর ভয়, না ছিল লজ্জা। এরই মধ্যে তৌফিকের অবস্থা আরও খারাপ হতে থাকল। সে তার শেষ জমিও বিক্রি করে দিল এবং এখন সে পুরোপুরি মজুরির ওপর নির্ভরশীল হয়ে গেল। রোজ সকালে সে বাজারে দাঁড়িয়ে থাকত, যেখানে মজুররা কাজের খোঁজে দাঁড়িয়ে থাকত। যার মজুর দরকার হতো সে সেখান থেকে মজুর নিয়ে যেত। কখনো কখনো তৌফিক কাজ পেত, আর কখনো পুরো দিন দাঁড়িয়ে থাকার পরেও কোনো কাজ মিলত না।
একদিন যখন তৌফিক বাজারে দাঁড়িয়েছিল তখন এক ব্যক্তি আসলো আর বলল যে আমার কিছু মজুর চাই যারা আমার বাড়ির মেরামতের কাজ করবে। তৌফিক আর আরও কিছু মজুর তার সাথে চলল। এই ব্যক্তিটি একজন ধনী লোক ছিল যার নাম ছিল জলিল। জলিল অনেক জমির মালিক ছিল আর সে একজন বড় ব্যবসায়ী ছিল। যখন সে তৌফিককে দেখল তখন তার চেনা চেনা মনে হলো। সে জিজ্ঞাসা করল যে তোমার নাম কি? তৌফিক বলল আমার নাম তৌফিক। জলিল আবার জিজ্ঞাসা করল তোমার বাবার নাম কি ছিল? তৌফিক বলল শমশাদ আলী। এটা শুনেই জলিল অবাক হয়ে গেল। সে বলল শমশাদ আলী তো আমার খুব পুরনো বন্ধু ছিল, আমরা ছোটবেলা থেকে সাথে ছিলাম, কিন্তু তুমি এখানে মজুরি করছো কেন? তোমার বাবার কাছে তো অনেক জমি ছিল, অনেক সম্পদ ছিল। তৌফিকের চোখে পানি চলে আসলো। সে সব কাহিনী জলিলকে শোনাল। কিভাবে তার বাবার মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে গেল, কিভাবে তার স্ত্রীর আবদার বাড়তে থাকল, আর কিভাবে সে সবকিছু বিক্রি করে দিল। জলিল মনোযোগ দিয়ে শুনল আর তারপর চিন্তায় পড়ে গেল। সে বলল, তৌফিক, আমার বিশ্বাস হয় না যে শমশাদ আলীর সব সম্পদ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি তাকে খুব ভালোভাবে চিনতাম। তিনি অনেক বুদ্ধিমান আর দূরদর্শী মানুষ ছিলেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তিনি তোমার জন্য কোনো সম্পদ লুকিয়ে রেখেছেন, আর সম্ভবত তিনি এই গোপন কথাটি তোমার স্ত্রীকে বলেছিলেন, কারণ তিনি মনে করতেন যে স্ত্রী ঘরের আসল সামলানোর মানুষ। তৌফিক এটা শুনে খুব অবাক হলো। সে বলল, কিন্তু আমি তো কিছুই জানি না, আমার স্ত্রী আমার সাথে কখনো এমন কোনো কথা বলেনি। জলিল বলল, তাহলে এটাই প্রমাণ করে যে তোমার স্ত্রী তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। হয়তো সে সেই সম্পদ নিজেই খরচ করে ফেলেছে আর তোমাকে বলেনি। তুমি কি জানো যে তোমার বিয়ের আগে তোমার বাবা আমার কাছে এসেছিলেন আর তিনি আমাকে একটি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমার বৃদ্ধা মা আমাকে একটি উপায় শিখিয়েছেন যা দিয়ে বোঝা যায় যে স্ত্রী নেক কিনা, কিন্তু তিনি আমাকে সেই উপায়টি বলেননি। তৌফিকের বুক ধরফড় করতে লাগল। তার বাবার সেই বিয়ের রাতের প্রশ্নের কথা মনে পড়ে গেল, সেই প্রশ্ন যার উত্তর জরিনা দিতে পারেনি। তার মনে পড়ল যে সে তার বাবার কাছে মিথ্যে বলেছিল আর বলেছিল যে জরিনা সঠিক উত্তর দিয়েছে। এখন সে বুঝতে পারল যে তার বাবা সঠিক ছিলেন। যে নারী সেই প্রশ্নের উত্তর দেয় না সে নেক হতে পারে না। সে তার ভালোবাসায় অন্ধ হয়ে তার বাবার উপদেশ উপেক্ষা করেছিল, আর এখন তাকে এর শাস্তি ভোগ করতে হচ্ছিল। তৌফিকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে জলিলকে বলল, এখন আমি কি করব? আমার কাছে কিছুই বাকি নেই। জলিল তাকে সান্ত্বনা দিল আর বলল যে তুমি ঘাবড়িও না, আগে এটা নিশ্চিত করো যে সত্যিই কোনো লুকানো সম্পদ ছিল কিনা। যদি ছিল তবে তা কোথায় ছিল আর এখন কোথায় আছে, তারপর আমরা দেখব কি করা যায়। জলিল তৌফিককে ভালো পারিশ্রমিক দিল আর খাবার দাওয়াত দিল। খাবার সময় জলিল তৌফিককে একটি বুদ্ধি শিখিয়ে দিল। সে বলল, তুমি তোমার স্ত্রীকে বলো যে এখন তোমার কাছে বাড়ি ছাড়া আর কিছুই বাকি নেই, আর তোমাকে বাড়িটাও বিক্রি করতে হবে। তাকে বলো যে সে যেন কিছুদিনের জন্য তার আম্মির বাড়িতে চলে যায়, আর তুমি ততক্ষণ একটি ছোট ঘর খুঁজবে। যখন সে চলে যাবে তখন তুমি পুরো বাড়িতে তল্লাশি করবে যে কোথাও কোনো লুকানো সম্পদ আছে কিনা। তৌফিক বাড়িতে ফিরে আসলো আর সে ঠিক তেমনই করল যেমনটা জলিল বলেছিল। সে জরিনাকে বলল, এখন আমার কাছে কিছু বাকি নেই, আমাকে এই বাড়িটাও বিক্রি করতে হবে। তুমি কিছুদিনের জন্য তোমার আম্মির বাড়িতে চলে যাও, আমি ততক্ষণ একটি ছোট ঘর দেখব। জরিনার মুখে এক অদ্ভুত হাসি আসলো। সে মনে মনে খুশি হয়ে গেল। সে ভাবল, ভালোই হয়েছে, এখন এই বাড়ি বিক্রি হয়ে যাবে আর তৌফিক জানতেই পারবে না যে তাহাখানায় সম্পদ ছিল যা আমি খরচ করে ফেলেছি। সে তাড়াতাড়ি তার মালপত্র বাঁধল আর তার আম্মির বাড়িতে চলে গেল। জরিনা বাড়ি থেকে বের হওয়া মাত্রই তৌফিক তল্লাশি শুরু করল। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল। প্রতিটি কোণ, প্রতিটি ঘর, প্রতিটি আলমারি, প্রতিটি সিন্দুক সব দেখল, কিন্তু কোথাও কিছু পেল না। সে ছাদে দেখল, দেওয়াল হাতালো, মেঝে দেখল, কিন্তু কোনো চিহ্ন পেল না। তৌফিক ক্লান্ত হয়ে গেল আর নিরাশ হতে লাগল। সে ভাবল হয়তো জলিলের কথা ভুল ছিল, অথবা সত্যিই কোনো লুকানো সম্পদ ছিলই না। তারপর তার মনে পড়ল যে বাড়ির পেছনে যে পুরনো কুয়ো আছে আর তার পাশের ঘর, সেখানে তো সে দেখেনি। সে তক্ষুনি সেখানে গেল। ঘরটি বন্ধ ছিল আর তার ওপর ধুলো জমেছিল। সে দরজা খুলল তো ভেতর থেকে ভ্যাপসা বাতাস বের হলো। ঘরে কিছু পুরনো জিনিস রাখা ছিল। তৌফিক মনোযোগ দিয়ে দেখল তো মেঝেতে একটি ছোট দরজা নজরে আসলো যা তাইখানার দিকে যাচ্ছিল। তার বুক জোরে জোরে ধরভর করতে লাগল। তৌফিক একটি মশাল জ্বালালো আর তাইখানায় নামতে লাগল। সিঁড়িগুলো পুরনো আর ভাঙাচোরা ছিল। নিচে অন্ধকার ছিল আর স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। যখন সে নিচে পৌঁছল তখন দেখল যে একটি ছোট ঘর আছে। মশালের আলোয় সে দেওয়ালগুলো দেখল। এক কোণায় তার কাছে কিছু অদ্ভুত লাগল। সেখানকার একটি ইঁট অন্য ইঁটের চেয়ে আলাদা মনে হচ্ছিল। তৌফিক সেই ইঁটটি স্পর্শ করল তো সেটি নড়ল। সেই ইঁটটি টেনে বাইরে বের করে আনল। ইঁটের পেছনে একটি ছোট জায়গা ছিল।
তৌফিক মশাল কাছে আনল আর ভেতরে উকি দিয়ে দেখল, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু খালি জায়গা। তার মন ভেঙে গেল, কিন্তু তারপর সে কিছু কাপড়ের টুকরো দেখতে পেল, যেন কেউ কিছু পোটলা রেখেছিল আর তারপর বের করে নিয়েছে। সে হাত ভেতরে ঢোকালো তো তার আঙুলে কিছু ধুলো আর কাপড়ের আঁশ লেগে গেল। সে বুঝতে পারল যে এখানে অবশ্যই কিছু ছিল আর এখন তা শেষ হয়ে গেছে। তৌফিকের মাথায় বিদ্যুতের মতো একটি চিন্তা আসলো। তার বাবার কথা মনে পড়ল, যখন তিনি মরার আগে জরিনাকে বলছিলেন যে আমি তোমাকে যে আমানত সঁপেছি তা সামলাও। এখন তৌফিকের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার বাবা সত্যিই কোনো সম্পদ লুকিয়ে রেখেছিলেন আর তা জরিনাকে বলেছিলেন, কিন্তু জরিনা সেই আমানতে খেয়ানত করেছে আর সব সম্পদ নিজের শখ মেটাতে বরবাদ করে দিয়েছে। সে তৌফিককে কখনো বলেনি আর সবকিছু একাই শেষ করে দিয়েছে। তৌফিকের চোখে পানি চলে আসলো। তার বাবার কথা মনে পড়ল, যিনি এত পরিশ্রম করে সম্পদ জমা করেছিলেন আর তা তার ছেলের জন্য বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু জরিনার লোভ আর বিশ্বাসঘাতকতা সব কিছু বরবাদ করে দিল। তৌফিকের নিজের ভুলেরও উপলব্ধি হল। সে তার বাবার উপদেশ উপেক্ষা করেছিল। সে মিথ্যে বলেছিল যে জরিনা সঠিক উত্তর দিয়েছে। যদি সে প্রথম রাতেই জরিনাকে তালাক দিয়ে দিত, যেমনটা তার বাবা বলেছিলেন, তবে আজ এই অবস্থা হতো না। তৌফিক সেখানেই তাইখানায় বসে পড়ল আর কাঁদতে লাগল। সে নিজের জীবন বরবাদ হতে দেখল। তার কাছে না সম্পদ থাকল, না সম্মান থাকল, না কিছু। সব কিছু শেষ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত সে সেখানেই বসে থাকল। তারপর সে নিজেকে সামলাল। সে ভাবল কান্নাকাটি করে কিছু হবে না। এখন যা হয়ে গেছে তা বদলানো যাবে না, কিন্তু অন্তত সে জরিনাকে তার আসল রূপ দেখাতে পারে আর তার থেকে প্রতিশোধ নিতে পারে। তৌফিকের মাথায় এক চতুর বুদ্ধি আসলো। সে তাইখানা থেকে বের হয়ে জনপদের বাজারে গেল আর সেখান থেকে উটের বিষ্ঠা কিনল। তারপর সে আবার তাইখানায় গেল আর সে সেই বিষ্ঠাগুলো ঠিক সেই জায়গায় রেখে দিল যেখানে সম্পদ রাখা ছিল। সেই ইটটি আবার আগের মতো লাগিয়ে দিল আর সব কিছু আগের মতো করে দিল। তারপর সে সোজা জলিলের কাছে গেল। জলিল যখন তৌফিককে দেখল, তখন তার চেহারা দেখেই বুঝে গেল যে কিছু একটা মিলেছে। তৌফিক পুরো কাহিনী শোনাল, যে কিভাবে সে তাহখানা পেল আর কিভাবে সেখানে সব খালি ছিল। জলিল বলল, আমি তো জানতাম যে শামসাদ আলী অবশ্যই কিছু লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তোমার স্ত্রী সব খরচ করে ফেলেছে। এখন তুমি কি করতে চলেছ? তৌফিক বলল, আমি একটি বুদ্ধি ভেবেছি। আমি তাকে আর তার সাথীকে শিক্ষা দিতে চাই, কিন্তু আমার আপনার সাহায্য প্রয়োজন। জলিল বলল, তুমি বলো, কি সাহায্য চাই? তৌফিক বলল, আমি আমার বাড়ি নিলামে তুলতে চাই, আর আমার বিশ্বাস যে সেই কসাই মঞ্জুর যে আমার স্ত্রীর সাথী হয়ে গেছে, সে অবশ্যই এই বাড়ি কিনবে, কারণ জরিনা তাকে নিশ্চয়ই বলেছে যে তাহখানায় সম্পদ আছে। জলিল হেসে উঠল আর বলল, এটা তো খুব ভালো বুদ্ধি। তারপর যখন সে সম্পদের জায়গায় উটের বিষ্ঠা পাবে, তখন তার কি অবস্থা হবে? চলো, আমি তোমাকে সাহায্য করি। পরের দিন জলিল এক নিলামের ব্যবস্থা করল। পুরো জনপদে ঘোষণা করে দেওয়া হলো যে তৌফিক তার বাড়ি বিক্রি করছে। নিলামের দিন অনেক লোক জড়ো হলো। সবাই তৌফিকের অবস্থার উপর মায়া করছিল যে বেচারাকে তার বাড়ি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে। নিলাম শুরু হলো আর মানুষ ডাক দিতে লাগল। তখনই ভিড়ের মধ্য থেকে মঞ্জুর কসাইও আসলো। সেও দাম হাঁকল আর প্রতিবার অন্যদের চেয়ে বেশি দাম বলতে লাগল। ধীরে ধীরে বাকি লোকেরা পিছিয়ে গেল, কারণ মঞ্জুর অনেক বেশি টাকা বলছিল। অবশেষে বাড়িটি মঞ্জুরের নামে হয়ে গেল। মঞ্জুর খুশি মনে টাকা দিয়ে দিল আর চাবি নিয়ে নিল। তৌফিক টাকা নিল আর জলিলের সাথে সেখান থেকে চলে গেল। জলিল তৌফিককে বলল, এখন দেখো কি হয়। আর হ্যাঁ, এখন তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে। তুমি তার সাথে আর থাকতে পারো না। তৌফিক মাথা নাড়ল আর বলল, জি আমি জানি, কিন্তু আগে আমাকে কাজী সাহেবের কাছে যেতে হবে। পরের দিন তৌফিক সোজা কাজীর কাছে গেল। সে জরিনাকে 3 তালাক দিয়ে দিল। কাজী সাহেব সব কিছু লিখে নিলেন আর তালাকের কাগজ তৌফিককে দিয়ে দিলেন। তৌফিক সেই কাগজ জরিনার আম্মির বাড়িতে পাঠিয়ে দিল। যখন জরিনা তালাকের কাগজ পেল, তখন সে অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি হয়ে গেল? তৌফিক আমাকে তালাক দিল কেন? কিন্তু তারপর সে ভাবল, চলো, কোনো সমস্যা নেই। এখন আমি মঞ্জুরের সাথে থাকব আর সেই বাড়িটি আমার হবে, যার তাহখানায় এখনও সম্পদ আছে। সেই সন্ধ্যায় জরিনা আর মঞ্জুর দুজনেই সেই বাড়িতে গেল। মঞ্জুর খুব খুশি ছিল যে সে এই বাড়িটি পেয়ে গেছে। জরিনা তাকে তাহখানার বিষয়ে বলেছিল। সে বলেছিল সেখানে অনেক সম্পদ লুকিয়ে রাখা আছে। দুজনে সোজা তাহখানায় নামল। জরিনা দেওয়াল থেকে ইট সরালো আর ভেতরে হাত ঢুকালো।
কিন্তু যেই তার হাত ভেতরে গেল তার হাতে কোনো ভেজা আর দুর্গন্ধযুক্ত কিছু লাগল। সে তাড়াতাড়ি হাত বাইরে বের করল আর দেখল যে তার হাতে উটের বিষ্ঠা লেগে আছে। জরিনা চিৎকার করে উঠল। সে দেখল যে তෑখানায় সম্পদের জায়গায় শুধু উটের বিষ্ঠা ছিল। তার চেহারা লাল হয়ে গেল আর সে রাগে চিৎকার করতে লাগল। সে বলল, তৌফিক আমাকে ধোঁকা দিয়েছে। আমি তো তাকে বোকা মনে করতাম, কিন্তু সে তো আমার চেয়েও বেশি চতুর বের হলো। সে সম্পদ অন্য কোথাও সরিয়ে দিয়েছে আর এখানে বিষ্ঠা রেখে দিয়েছে। মঞ্জুর কসাই যখন বুঝতে পারল যে কোনো সম্পদ নেই, তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে নিজের নাকে হাত রাখল, কারণ দুর্গন্ধ সহ্য করার বাইরে ছিল। তারপর সে জরিনাকে খুব বাজেভাবে বকাবকি শুরু করল। সে বলল, তোর কারণে আমি এই বাড়ির জন্য দ্বিগুণ দাম দিয়েছি। আমি ভেবেছিলাম তෑখানায় সম্পদ আছে আর আমি ধনী হয়ে যাব, কিন্তু তুই আমাকে বোকা বানিয়েছিস। আমার সব টাকা ডুবে গেল। এই বলে সে জরিনাকে ধাক্কা দিল আর সেখান থেকে চলে গেল। জরিনা একা তෑখানায় পড়ে থাকল। তার লজ্জা, তার দুঃখ সব মিলে তাকে ভেঙে চুরমার করতে লাগল। সে নিজের হাতে নিজের জীবন বরবাদ করে ফেলেছিল। স্বামী তালাক দিয়েছে, সাথী তাড়িয়ে দিয়েছে, আর এখন কিছুই বাকি নেই। সে সেখানেই মেঝেতে বসে পড়ল আর কাঁদতে লাগল। পুরো রাত সে কাঁদতে থাকল আর নিজেকে অভিশাপ দিতে থাকল। তার সব ভুল মনে পড়তে লাগল। কিভাবে সে শমশাদ আলীর আমানতে খয়ানত করল, কিভাবে সে তৌফিককে ধোঁকা দিল, কিভাবে সে বিশ্বাস ভঙ্গ করল। সকাল হলে তৌফিক সেই বাড়িতে গেল। সে জানত জরিনা আর মঞ্জুর সেখানে থাকবে। যখন সে তෑখানায় নামল, তখন দেখল যে জরিনা সেখানে মেঝেতে বসে কাঁদছে। তার অবস্থা খুব খারাপ ছিল, কাপড় নোংরা হয়ে গিয়েছিল আর চেহারা ফুলে গিয়েছিল। তৌফিক তার কাছে গেল আর বলল, জরিনা, যদি তুমি এক নেক আর সৎ স্ত্রী হতে, তবে আজ এই অবস্থা হতো না। আমার বাবা তোমার উপর ভরসা করেছিলেন আর তোমাকে আমানত সঁপেছিলেন, কিন্তু তুমি সেই আমানতে খয়ানত করেছ। যদি তুমি আমাকে সত্যিটা বলতে, তবে আমি সেই সম্পদ তোমার সাথে ভাগ করে নিতাম আর আমরা দুজনে মিলে ভালো জীবন কাটাতাম। কিন্তু তোমার লোভ আর অবিশ্বাস্ততা সব বরবাদ করে দিয়েছে। জরিনা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি জানতাম না আমি কি করছি। তৌফিক বলল, এখন ক্ষমা চেয়ে কিছু হবে না। যা হবার হয়ে গেছে। এখন তুমি তোমার আম্মির বাড়িতে ফিরে যাও আর তোমার বাকি জীবন তোমার ভুলের কথা ভেবে কাটাও। আমি তোমাকে তালাক দিয়েছি আর এখন আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলে তৌফিক সেখান থেকে চলে গেল। পরের দিন মঞ্জুর তৌফিকের কাছে আসলো। সে অনেক কাকুতি মিনতি করল আর বলল, আমাকে আমার টাকা ফেরত দিয়ে দাও আর তুমি তোমার বাড়ি ফেরত নিয়ে নাও। আমার এই বাড়ির কোনো প্রয়োজন নেই। তৌফিক বলল, আমি তোমাকে শুধু অর্ধেক টাকা ফেরত দেব। বাকি টাকা তোমার অন্যায় আর বেইমানির শাস্তি। তুমি আমার স্ত্রীকে ফুসলিয়েছ আর আমার সাথে ধোঁকা দিয়েছ। মঞ্জুর ভাবল, অর্ধেক টাকা অন্তত কিছু না পাওয়ার চেয়ে ভালো। সে টাকা নিল আর ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিনেই মঞ্জুরের দোকান বন্ধ হয়ে গেল। জনপদের মানুষ যখন পুরো কাহিনী শুনল, তখন সবাই মঞ্জুরকে এক ঘরে করে দিল। কেউ তার কাছে গোস্ত কিনতে যেত না। মানুষ বলতো, এ হচ্ছে বেইমান আর এ তার প্রতিবেশীর সাথে গাদ্দারি করেছে। মঞ্জুরের সম্মান পুরোপুরি শেষ হয়ে গেল। সে এক কোণায় পড়ে থাকল আর মানুষ তাকে ঘৃণা করতে লাগল। জরিনার অবস্থাও খুব খারাপ হয়ে গেল। এখন সে তার আম্মির ছোট বাড়িতে থাকত। যখনই সে বাইরে বেরোতো, তখন মানুষ তাকে টিপ্পনি কাটত। কেউ বলতো, দেখো, এই সেই মহিলা যে তার স্বামীকে বরবাদ করে দিয়েছে। কেউ বলতো, সে আমানতে খয়ানত করেছে। জরিনা মাথা নিচু করে চলত আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা থাকল না। তার আম্মি রফিকা বিবিও খুব লজ্জা পেতেন। তিনি ভাবতেন যে আমি আমার মেয়েকে কি শিক্ষা দিলাম যে সে এমন করল। এদিকে তৌফিক তার জীবনকে আবার গুছিয়ে নিতে শুরু করল। সে জলিলের সাহায্যে এক ছোট ব্যবসা শুরু করল। জলিল বলেছিল যে তুমি আমার সাথে কাজ করো, আমরা মিলে পুরনো বাড়ি কিনব, সেগুলো ঠিক করে বিক্রি করব। তৌফিক খুব পরিশ্রম করে কাজ করতে লাগল। সে তার দক্ষতা আর সততা দিয়ে ধীরে ধীরে সম্পদ কামাতে শুরু করল। কয়েক মাসে তৌফিকের অবস্থা ভালো হতে লাগল। জলিল আর তৌফিক মিলে অনেক বাড়ি কিনল, সেগুলো ঠিক করল আর ভালো দামে বিক্রি করল। তৌফিক তার মেহনতের আয়ের টাকা দিয়ে একটি ছোট দোকানও খুলল, যেখানে সে চাষাবাদের সরঞ্জাম বিক্রি করত। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। জনপদের মানুষ যখন দেখল যে তৌফিক নিজের পরিশ্রম আর সততা দিয়ে আবার উঠে দাঁড়াচ্ছে, তখন সবাই তার পাশে দাঁড়াল। কিন্তু তৌফিক এখন বিয়ের বিষয়ে একদমই মনোযোগ দিত না। জলিল অনেকবার বলেছিল, বেটা, তোমাকে আবার বিয়ে করা উচিত, কিন্তু তৌফিক সব সময় মানা করে দিত। তার জরিনার অবিশ্বস্ততার কথা মনে পড়ে যেত আর সে ভাবত যে হয়তো সব নারীরাই এমন হয়। সে তার বাবার উপদেশ ভুলতে পারত না।
তার আফসোস হতো যে যদি সে প্রথম রাতেই জরিনাকে তালাক দিয়ে দিত তবে আজ এত বড় ক্ষতি হতো না। একদিন জলিল তৌফিককে তার বাড়িতে খাওয়ার দাওয়াত দিল। তৌফিক গেল তো জলিল অনেক আপ্যায়ন করল। খাবার খুব সুস্বাদু হয়েছিল। খাওয়ার পর জলিল তার মেয়েকে ডাকল আর বলল, রোকেয়া, আমাদের জন্য চা নিয়ে এসো। রোকেয়া যে এক খুব সুন্দরী আর শরীফ মেয়ে ছিল, চা নিয়ে আসলো। যেই সে তৌফিককে দেখল সে এতটাই লজ্জা পেল যে তার হাত থেকে পেয়ালা পড়ে গেল আর মেঝেতে ভেঙে গেল। রোকেয়া খুব লজ্জিত হল। তার চেহারা লজ্জায় লাল হয়ে গেল আর সে বুঝতে পারছিল না কি করবে। তৌফিক হাসি মুখে বলল, কোনো সমস্যা নেই, আমি মনে করব আমি খেয়ে নিয়েছি। রোকেয়া এক হালকা লাজুক হাসির সাথে ক্ষমা চাইল আর ভেতরে চলে গেল। তৌফিক অবাক হয়ে জলিলকে জিজ্ঞাসা করল যে এই মেয়েটি কে? জলিল উত্তর দিল, এটি আমার একমাত্র মেয়ে। এর মা অনেক আগে মারা গেছে। আমি একে অনেক পরিশ্রম করে বড় করেছি আর ভালো আদব কায়দা শিখিয়েছি। তৌফিকের মনে কিছু একটা হলো। সে অনুভব করল রোকেয়ার মধ্যে বিশেষ কিছু আছে, তার লজ্জা, তার ভদ্রতা, কিন্তু সে কিছু বলল না আর বিদায় নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছে সে রোকেয়ার কথা ভাবতে লাগল। তার মনে হলো হয়তো রোকেয়া এক নেক আর বুদ্ধিমান মেয়ে। কিন্তু তার মনে আবার সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, কোথাও এও জরিনার মতো বেরোবে না তো? কয়েকদিন পার হল, তৌফিক রোকেয়াকে ভুলতে পারছিল না। সে সিদ্ধান্ত নিল যে সে রোকেয়ার পরীক্ষা নেবে। সে জানত রোকেয়া প্রতি সপ্তাহে জুমার দিন বাজারে যায় কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। তৌফিক এক বুদ্ধি বের করল। সে একটি খুব সুন্দর সোনার হাড় কিনল যাতে হীরা বসানো ছিল। এই হাড়টি অনেক দামি ছিল। জুমার দিন তৌফিক সেই পথে গেল যেখান দিয়ে রোকেয়া যেত। সে একটি গাছের পেছনে লুকিয়ে সেই সোনার হাড়টি রাস্তায় ফেলে দিল। তারপর সে দূরে গিয়ে লুকিয়ে দেখতে লাগল রোকেয়া কি করে। কিছুক্ষণ পর রোকেয়া সেই পথ দিয়ে গেল। যখন তার নজর সেই হাড়ের ওপর পড়ল তখন সে থমকে দাঁড়াল। সে এদিক ওদিক দেখল যে কেউ নজরে আসে কিনা যার এই হাড় হতে পারে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। রোকেয়া নিচু হয়ে হাড়টি তুলল। হাড়ের সৌন্দর্য আর চমক তাকে অবাক করে দিল। সে হাড়টি মনোযোগ দিয়ে দেখল। কিছু মুহূর্তের জন্য তার মুখে এক অদ্ভুত দ্বিধা দেখা দিল, যেন সে কিছু ভাবছে। তৌফিক দূর থেকে দেখছিল আর তার বুক দ্রুত কাঁপছিল। সে দেখতে চেয়েছিল যে রোকেয়া এখন কি করবে। সে কি হাড়টি নিজের কাছে রেখে দেবে নাকি অন্য কিছু করবে। রোকেয়া আবার এদিক ওদিক দেখল। তারপর সে হাড়টি নিজের চাদরে লুকালো আর দ্রুত হাঁটতে লাগল। তৌফিকের মন ভেঙে যাচ্ছিল। সে ভাবল হয়তো রোকেয়াও তেমনই। সে হাড়টি নিজের কাছে রেখে দিল। কিন্তু তারপর সে দেখল যে রোকেয়া বাজারের দিকে যাচ্ছে না, বরং মসজিদের দিকে যাচ্ছে। তৌফিকের মনে কিছু আশা জাগল। সে চুপচাপ রোকেয়ার পিছু নিল। রোকেয়া সোজা মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব বসে কুরআন শরীফ পড়ছিলেন। রোকেয়া আদবের সাথে সালাম করল আর বলল, হুজুর, আমি রাস্তায় এই হাড়টি পেয়েছি। আমি জানি না এটি কার। যদি এর মালিক আসে তবে তাকে ফেরত দিয়ে দেবেন, আর যদি কেউ না আসে তবে এটি গরিবদের সৎকা করে দেবেন। আমি চাই না এটি আমার কাছে থাকুক, কারণ এটি আমার নয়। ইমাম সাহেব খুব খুশি হয়ে রোকেয়াকে দোয়া দিলেন। তিনি বললেন, বেটি, আল্লাহ তোমাকে সব সময় নেক পথে পরিচালিত করুন। আজকাল খুব কম মানুষ আছে যারা আমানতকে আমানত মনে করে। তুমি খুব ভালো করেছ। রোকেয়া ধন্যবাদ জানালো আর সেখান থেকে চলে গেল। তৌফিক এই সব কিছু মসজিদের বাইরে থেকে দেখছিল। তার মনে এক অদ্ভুত খুশির ঢেউ বয়ে গেল। তার চোখে পানি চলে আসলো। সে অনুভব করল রোকেয়া সত্যিই এক নেক আর সৎ মেয়ে। তার মধ্যে লোভ নেই, বেইমানি নেই। সে আমানতকে আমানত মনে করে আর ভুল জিনিস নিজের কাছে রাখে না। তৌফিকের তার বাবার উপদেশের কথা মনে পড়ে গেল। সে ভাবল যদি তার বাবা বেঁচে থাকতেন তবে রোকেয়াকে দেখে অবশ্যই খুশি হতেন। তৌফিক সিদ্ধান্ত নিয়ে নিল। সে মসজিদের ভেতরে গেল আর ইমাম সাহেবকে বলল, হুজুর, সেই হাড়টি আমার, আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি বলো হাড়টি কেমন? তৌফিক হাড়ের পুরো বর্ণনা দিল। ইমাম সাহেব সন্তুষ্ট হলেন আর হাড় তৌফিককে দিয়ে দিলেন। তৌফিক হাড় নিল আর বাইরে বের হয়ে আসলো। রোকেয়া তখনও বাজারের দিকে যাচ্ছিল। তৌফিক তাকে ডাক দিল আর বলল, থামুন। রোকেয়া ঘুরে দেখল তো তৌফিককে পেল। সে আবার লজ্জা পেল। তৌফিক বলল, এই হাড়টি আমার ছিল যা আপনি পেয়েছিলেন। আপনি এটি বেইমানি করে নিজের কাছে রাখেননি, বরং মসজিদে জমা করে দিয়েছেন। আমি এই সব কিছু দেখেছি, আর যা আমি আজ দেখেছি তারপর আমি বলতে চাই যে এই হাড়টি এখন আপনার। এটি আপনার মোহর হিসেবে কবুল করুন, আর আমি এর চেয়েও বেশি দেব যাতে আপনার বাবা রাজি হন। রোকেয়া অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তার মুখে লজ্জা আর খুশি দুটোরই আমেজ ছিল। সে ধীরে ধীরে বলল, আপনি এসব কি বলছেন? তৌফিক বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে পরখ করেছি আর আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনি নেক আর সৎ।
রোকেয়া মাথা নিচু করে বলল, এই সিদ্ধান্ত আমার আব্বাজান নেবেন, তিনি যা বলবেন তাতেই আমার সম্মতি আছে। তৌফিক বলল, তাহলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি আর আপনার আব্বাজানের সাথে কথা বলছি। রোকেয়া অনুমতি দিল। দুজনে জলিলের বাড়ির দিকে চলল। যখন জলিল তার মেয়েকে তৌফিকের সাথে আসতে দেখল, তখন সে মুচকি হাসল। সে আগে থেকেই আন্দাজ করেছিল যে এমন কিছু হতে চলেছে। জলিল বলল, তৌফিক বেটা, যদি তুমি রোকেয়ার সাথে বিয়ে করতে চাও তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটি শর্ত আছে। তৌফিক জিজ্ঞাসা করল, কি শর্ত চাচাজান? জলিল বলল, আমার মেয়ের মোহর অনেক ভারী। আমার শর্ত এই যে তোমার কাছে যা কিছু আছে, যে সম্পদ তুমি কামিয়েছ, সেই সব কিছু তুমি রোকেয়াকে মোহর হিসেবে দাও। এটা শুনে তৌফিক কিছুটা অবাক হলো, কিন্তু তারপর সে কোনো দ্বিধা ছাড়াই বলল, চাচাজান, আল্লাহর কসম, রোকেয়ার জন্য কোনো কিছুই দামি নয়। যা আমি আজ দেখেছি তারপর তো আমি আমার সব কিছু দিতেও রাজি। জলিল হেসে উঠলেন। তিনি বললেন, বেটা, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম যে তুমি রোকেয়াকে কতটা ভালোবাসো। আমিও আমার একমাত্র মেয়ের জন্য সময়ের চড়াই উতরাইকে ভয় পাই। মোহরের জন্য তো এই হাটটিই যথেষ্ট, বরং এর চেয়েও বেশি। তুমি নেক আর পরিশ্রমী, আমার বিশ্বাস তুমি রোকেয়ার খেয়াল রাখবে। আমি এই সম্পর্কের জন্য রাজি। তৌফিক খুব খুশি হল। সে জলিলের হাতে চুমু খেল আর ধন্যবাদ জানালো। তারপর বিয়ের প্রস্তুতি শুরু হলো। এবার তৌফিক বলল, খুব সাদাসিধে বিয়ে হওয়া উচিত, বেশি লোক দেখানো নয়, বেশি খরচ নয়, শুধু কাছের মানুষ আর দূরা। জলিলও এটাই পছন্দ করলেন। বিয়ের রাতে যখন রোকেয়া ঘরে আসলো, তখন তৌফিকের বুক আবার ধরফর করতে লাগল। তার বাবার উপদেশের কথা মনে পড়ল, সেই প্রশ্ন যা তার দাদা তার বাবাকে শিখিয়েছিলেন আর তার বাবা তাকে শিখিয়েছিলেন। তৌফিক সাহস করল আর ধীরে ধীরে রোকেয়াকে জিজ্ঞাসা করল, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। রোকেয়া লজ্জা পেয়ে বলল, জিজ্ঞাসা করুন। তৌফিক জিজ্ঞাসা করল, বলো তো এমন কখন হয় যখন 1 টাকা 2 টাকার চেয়ে বেশি দামি হয়ে যায়? রোকেয়া কিছু মুহূর্তের জন্য চুপ থাকল। তারপর সে মুচকি হেসে উত্তর দিল, যখন সেই 1 টাকা হালাল কামাই থেকে হয় আর তাকে সঠিক জায়গায় সদকা বা খয়রাত হিসেবে খরচ করা হয়। কারণ আল্লাহ বলেন, যা কিছু তুমি সদকায় দাও তা বহুগুণ বেড়ে তোমার কাছে ফিরে আসে। তো 1 টাকার সদকা 2 টাকার চেয়েও বেশি দামি হয়ে যায়, আর হালালের 1 টুকরো রুটি হারামের 100 খাবারের চেয়ে ভালো। এটা শোনামাত্রই তৌফিকের চোখে খুশির অশ্রু চলে আসলো। সে বলল, সুবহান আল্লাহ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। আমার বাবা সঠিক বলতেন যে যেই নারী এই প্রশ্নের উত্তর জানে সে বুদ্ধিমান, নেক আর আল্লাহকে ভয় পাওয়া নারী হয়। আল্লাহ আমাকে 3 বার বিয়ে করার সুযোগ দিয়েছেন যাতে শেষে আমি তোমার মতো নেক স্ত্রী পেতে পারি। আগে আমি ভাবতাম সব নারীরাই এক রকম হয়, কিন্তু তুমি আমার চিন্তা বদলে দিয়েছ। তুমি আমার মনে শান্তি দিয়েছ আর আমার জীবনে আশার আলো ভরে দিয়েছ। রোকেয়া লজ্জা পেয়ে বলল, এটি তো আমার আম্মির শিক্ষার ফল। তিনি আমাকে সবসময় শিখিয়েছেন, আল্লাহকে ভয় করো, হালাল কামাও, হালাল খাও আর সবসময় অভাবীদের সাহায্য করো। দুনিয়ার সম্পদ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নেক আমল সবসময় সাথে থাকবে। তারপর তৌফিক আর রোকেয়া খুব খুশি আর শান্তির সাথে জীবন কাটাতে শুরু করল। আল্লাহ তাদের পুত্র আর কন্যা দান করলেন। তৌফিকের ব্যবসা দিন দিন বাড়তে থাকল। সে এক বড় কৃষক হয়ে গেল আর সে অনেক জমি কিনে নিল। কিন্তু সে কখনো তার বাবার উপদেশ ভুলল না। সে সবসময় তার সন্তানদেরও একই কথা শেখাত, যে আসল সম্পদ বুদ্ধি, সততা আর নেক কাজ। সোনারূপা তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালো চরিত্রই সবসময় টিকে থাকে। রোকেয়াও এক খুব ভালো স্ত্রী আর মা হিসাবে নিজেকে প্রমাণ করল। সে সবসময় তার ঘর সামলাত, সন্তানদের সুশিক্ষা দিত আর তৌফিকের প্রতিটি কাজে পাশে থাকত। যখনই কোনো বিপদ আসত, রোকেয়া ধৈর্য আর সাহস দিয়ে কাজ করত। যখনই খুশির সুযোগ আসত, সে আল্লাহর শুকরিয়া আদায় করত আর অভাবীদের সাদকা দিত। তৌফিক তার সন্তানদেরও সেই প্রশ্ন শেখালো যা তার দাদা তার বাবাকে শিখিয়েছিলেন। সে বলল, এই প্রশ্ন আমাদের বংশের আমানত। এটি শুধু একটি প্রশ্ন নয়, বরং জীবনের একটি নীতি। যেই প্রশ্নের উত্তর বোঝে সে জীবনে কখনো ব্যর্থ হয় না। বছর পেরিয়ে গেল, তৌফিক বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার চোখে এখনও সেই জ্যোতি ছিল। সে তার জীবনে অনেক চড়াই উতরাই দেখেছে। সে দারিদ্র্য দেখেছে, প্রাচুর্য দেখেছে, ধোঁকা দেখেছে আর বিশ্বাসও দেখেছে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যা সে পেয়েছে তা হলো এই, যে আসল সম্পদ মানুষের নিয়ত আর চরিত্রের মধ্যে থাকে। ধন্যবাদ। আপনার গল্পের এই সুন্দর ইতিবাচক সমাপ্তিটি বেশ শিক্ষণীয় ছিল। সততা, ধৈর্য এবং সঠিক জীবনসঙ্গী নির্বাচনের গুরুত্ব এই কাহিনীতে চমৎকারভাবে ফুটে উঠেছে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।